পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আমরা ভাবি আমরা বোধহয় সব জয় করে ফেলেছি। স্যাটেলাইট, ড্রোন আর ইন্টারনেটের এই যুগে পৃথিবীর কোনো কোণই হয়তো আর অজানা নেই। কিন্তু আমাদের এই ধারণাটি কতটা ভুল তা বুঝতে হলে আমাদের পা রাখতে হবে আফ্রিকার ঠিক মাঝখানে অবস্থিত এক বিশাল অন্ধকার জগতে, যার নাম কঙ্গো রেইন ফরেস্ট। এটি অ্যামাজনের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জঙ্গল। কিন্তু অ্যামাজনের চেয়েও এটি অনেক বেশি আদিম, অনেক বেশি বিষাক্ত এবং অনেক বেশি দুর্ভেদ্য। এটি এমন এক জায়গা যেখানে প্রতিটি গাছের আড়ালে মৃত্যু ওত পেতে থাকে। এই জঙ্গলের ঘনত্ব এতটাই বেশি যে দুপুরের কড়া রোদও এখানে মাটির দেখা পায় না। আর এই চিরস্থায়ী অন্ধকারের মাঝেই লুকিয়ে আছে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময়। গত 200 বছর ধরে শত শত মানুষ দাবি করে আসছেন যে কঙ্গোর জলাভূমিতে আজও ঘুরে বেড়াচ্ছে এমন এক প্রাণী যা 6.5 কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল। আদিবাসীরা তাকে ডাকে মোকেলে এমবে এমবে নামে। আজ আমরা সভ্যতার সব মায়া ত্যাগ করে প্রবেশ করব কঙ্গোর সেই গহীন গভীরে, যেখানে আজও ডাইনোসরদের নিঃশ্বাসের শব্দ শোনা যায় বলে দাবি করা হয়। আপনি কি প্রস্তুত এই হারানো পৃথিবীর সাক্ষী হতে? আমাদের এই অভিযানের শুরুতেই পরিচয় করিয়ে দেই কঙ্গো নদীর সাথে। এটি শুধু একটি নদী নয়, এটি একটি জলজ দানব। এর দৈর্ঘ্য 4700 কিলোমিটারেরও বেশি। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর গভীরতা। কঙ্গো হলো পৃথিবীর গভীরতম নদী। কোনো কোনো জায়গায় এর গভীরতা 220 মিটারেরও বেশি। একটু কল্পনা করুন, একটি 70 তলা আকাশচুম্বী ভবন এই নদীর পানির নিচে অনায়াসেই হারিয়ে যাবে। এই নদীর স্রোত এতটাই শক্তিশালী যে এটি প্রতি সেকেন্ডে 41,000 কিউবিক মিটার পানি আটলান্টিক মহাসাগরে ঢেলে দেয়। এই নদীর পাড়ে বাস করে এমন সব আদিবাসী গোষ্ঠী যারা আধুনিক পৃথিবী সম্পর্কে কিছুই জানে না। তাদের কাছে এই নদী যেমন জীবনের উৎস, তেমনি এটি এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। তারা বিশ্বাস করে নদীর নিচে এমন সব গুহা আছে যেখানে মানুষের চেনা পৃথিবীর বাইরের প্রাণীরা বাস করে। এই বিশাল গভীরতা আর অন্ধকার পানির নিচেই কি মোকেলে এমবে এমবে নিজের আস্তানা গড়েছে? আদিবাসীদের ভাষায় মোকেলে এমবে এমবে শব্দের অর্থ হলো যে নদীর গতিপথ রুখে দেয়। এটি কোনো কাল্পনিক ভূত বা প্রেতাত্মা নয়, তাদের কাছে এটি একটি অতি বাস্তব প্রাণী। তারা এর বর্ণনা দেয় অত্যন্ত নিখুঁতভাবে। তাদের মতে এটি একটি বিশাল ধূসর রঙের প্রাণী যার চামড়া গন্ডারের মতো শক্ত কিন্তু মসৃণ। এর একটি অত্যন্ত লম্বা এবং নমনীয় গলা আছে যা দিয়ে এটি নদীর ওপরের ডালপালা থেকে ফলমূল ছিঁড়ে খায়। এর পাগুলো হাতির পায়ের মতো স্তম্ভের মতো মজবুত এবং এর একটি শক্তিশালী চাবুকের মতো লেজ আছে। এখন একটু বিজ্ঞানের দিকে তাকাই। আপনি যদি একজন প্রত্নতাত্ত্বিকবিদকে এই বর্ণনা দেন, তিনি সরাসরি বলবেন এটি তো একটি সরবট ডাইনোসরের বর্ণনা। বিশেষ করে অ্যাপাটোসর বা ব্যাকিওসরের সাথে এর হুবহু মিল রয়েছে। 18 সালের দিকে যখন প্রথম ডাইনোসরের ফসিল আবিষ্কৃত হয়, তখন ইউরোপীয় বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেন যে কঙ্গোর আদিবাসীরা শত শত বছর আগে থেকেই এই প্রাণীর কথা বলে আসছে। তারা ডাইনোসরের ছবি দেখে কোনো দ্বিধা ছাড়াই বলে ওঠে, এটাই তো সেই মোকেলে এমবে এমবে। তারা দাবি করে এটি একটি হাতির চেয়েও আকারে বড়, কিন্তু এর একটি মাত্র লম্বা গলা আছে যা এটি পানির ওপর উঁচিয়ে রাখে। মোকেলে এমবে এমবের সন্ধানে মানুষের অভিযান কোনো নতুন বিষয় নয়। 1776 সালে ফরাসি মিশনারি অ্যাবে লিভেইন প্রয়াটস প্রথম তার ডায়েরিতে লিখেছিলেন যে তিনি কঙ্গোর জঙ্গলে এমন কিছু পায়ের ছাপ দেখেছেন যার ব্যাস প্রায় 3 ফুট এবং সেখানে নখের স্পষ্ট চিহ্ন ছিল। তিনি লিখেছিলেন এটি যদি কোনো হাতি হতো তবে তার পায়ের ছাপ এমন হতো না। 1909 সালে বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী এবং পশু শিকারী কার্ল হ্যাগেনবেক তার আত্মজীবনীতে দাবি করেন যে তিনি কঙ্গোর জলাভূমিতে একটি বিশাল প্রাণীর দেখা পেয়েছেন যা অর্ধেক পানির নিচে ডুবেছিল। 1913 সালে যখন জার্মানি কঙ্গো শাসন করেছিল, তখন ক্যাপ্টেন ফ্রেইনহার ভন স্টেইন একটি বড় অভিযান পরিচালনা করেন। তিনি তার রিপোর্টে লিখেছিলেন যে লিকুয়ালা নদীর মোহনায় তিনি এমন এক প্রাণীর দেখা পেয়েছেন যার গলা অত্যন্ত লম্বা এবং সেটি নৌকার ওপর আক্রমণ করার চেষ্টা করেছিল। তিনি আরও একটি অদ্ভুত তথ্য দেন।
এই প্রাণীটি নাকি জলহস্তিদের সহ্য করতে পারে না। যেখানেই মোকেলে এমবে থাকে সেখান থেকে জলহস্তিরা ভয়ে পালিয়ে যায়। মোকেলে এমবের প্রধান আস্তানা ধরা হয় শিকুয়ালা সোয়াম বা জলাভূমিকে। এটি প্রায় 55,000 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। ভাবুন তো, একটি ছোট দেশের সমান বড় এই এলাকাটি শুধু কাদা আর পানিতে ভরা। এখানে যাতায়াতের কোনো রাস্তা নেই, একমাত্র উপায় হলো ছোট ডিঙি নৌকা। এই জলাভূমি এতটাই বিষাক্ত যে এখানে ম্যালেরিয়া ছড়ানো মশা, জোক আর বিশাল সব অ্যানাকোন্ডা বা অজগর সাপের রাজস্ব। 1980 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ডক্টর রয় ম্যাকাল এই দুর্গম জলাভূমিতে একটি বিশাল অভিযান চালান। তিনি তার সাথে নিয়ে গিয়েছিলেন অত্যাধুনিক সোনার এবং রেকর্ডার। যদিও তিনি সরাসরি প্রাণীর দেখা পাননি, কিন্তু তিনি এমন সব প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নেন যা তাকে স্তব্ধ করে দেয়। আদিবাসীরা তাকে জানায় যে 1959 সালে তারা একটি মোকেলে এমবে শিকার করেছিলেন এবং তার মাংস রান্না করে খেয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যারা সেই মাংস খেয়েছিলেন তারা সবাই কয়েকদিনের মধ্যে মারা গিয়েছিল। তাদের শরীর নীল হয়ে গিয়েছিল। আদিবাসীদের বিশ্বাস ছিল এই প্রাণীটি এক ধরনের অপদেবতা বা অভিশপ্ত শক্তির আধার। আধুনিক বিজ্ঞান কি এই রহস্যের সমাধান করতে পারবে? অনেকে প্রশ্ন করবেন, 6.5 কোটি বছর আগে যা ধ্বংস হয়ে গেছে তা আজও বেঁচে থাকে কিভাবে? উত্তরটি লুকিয়ে আছে কঙ্গোর ভৌগোলিক অবস্থানে। আজ থেকে কোটি কোটি বছর আগে যখন পৃথিবীতে বড় বড় তুষার যুগ এসেছিল বা জলবায়ুর বিশাল পরিবর্তন হয়েছিল, তখন পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু আফ্রিকার এই কেন্দ্রীয় জোন অর্থাৎ কম্বো অববাহিকা কোনোদিনও তুষারপাতের কবলে পড়েনি। কঙ্গোর এই জঙ্গল কয়েক কোটি বছর ধরে প্রায় একই রকম উষ্ণ এবং আর্দ্র অবস্থায় আছে। এখানকার গাছপালা এবং জলজ পরিবেশ আদিম যুগের মতোই রয়ে গেছে। বিজ্ঞান বলছে, যদি কোনো পরিবেশে কোনো পরিবর্তন না হয় তবে সেখানকার প্রাণীরাও বিবর্তিত হয় না। একে বলা হয় লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। উদাহরণ হিসাবে বলা যায় কয়লা কান্ত নামের মাছের কথা। বিজ্ঞানীরা মনে করতেন এটি ডাইনোসরদের সাথে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু 1938 সালে সমুদ্রের নিচে একে জীবিত পাওয়া যায়। যদি একটি মাছ কোটি কোটি বছর আড়ালে থাকতে পারে, তবে কঙ্গোর 55,000 বর্গমাইলের জলাভূমিতে একটি বিশাল প্রাণী কেন আড়ালে থাকতে পারবে না? কঙ্গো শুধু মোকেলে এমবের জন্য ভয়ঙ্কর নয়, এখানকার প্রতিটি ইঞ্চি রহস্যে ঘেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামের একজন বিমান চালক কর্নেল রেমি ফন লিয়ার্ড দাবি করেছিলেন যে তিনি কঙ্গোর ওপর দিয়ে ওড়ার সময় মাটির ওপর একটি বিশাল সাপ শুয়ে থাকতে দেখেছিলেন। তিনি যখন নিচ দিয়ে ওড়েন তিনি সেটির ছবি তোলেন। তার হিসাব অনুযায়ী সাপটির দৈর্ঘ্য ছিল অন্তত 78 ফুট। ভাবুন তো, 78 ফুট লম্বা একটি সাপ, যা প্রায় একটি 9তলা বিল্ডিংয়ের সমান। এছাড়াও এখানে এমন এক ধরনের গরিলা বা বনমানুষের কথা শোনা যায় যার নাম বন্ড গরিলা বা উয়েলি গরিলা। এগুলো সাধারণত গরিলার চেয়ে অনেক বেশি বড় এবং এগুলো সিংহ শিকার করে খায়। কঙ্গোর গহীনে আজও এমন সব প্রাণী বাস করে যাদের আমরা কেবল কল্পবিজ্ঞানের ছবিতে দেখি। এই বনভূমি যেন আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের অহংকার বড়ই তুচ্ছ প্রকৃতির কাছে। বর্তমানে আমরা স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবী দেখি, তবে কেন মোকেলে এমবে ধরা পড়ছে না? এর কারণ হলো কঙ্গো ক্যানোপি। এখানকার গাছগুলো এক একটি 100 থেকে 150 ফুট লম্বা এবং তাদের ডালপালা এতটাই ঘন যে স্যাটেলাইট বা ড্রোন দিয়ে মাটির বা পানির উপরিভাগ দেখা প্রায় অসম্ভব। আর এই প্রাণীটি দিনের বেশিরভাগ সময় পানির নিচে কাটিয়ে দেয়। 1988 সালে জাপানি একটি গবেষণা দল কঙ্গোতে গিয়েছিল এবং তারা ড্রোন দিয়ে লিকুয়ালা লেকের ওপর ভিডিও করার সময় একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। ভিডিওতে দেখা যায় একটি বিশাল দীর্ঘ গলাওয়ালা কিছু পানির নিচে সাঁতরে যাচ্ছে। প্রাণীটির ঢেউ দেখে বোঝা যাচ্ছিল সেটির দৈর্ঘ্য ছিল অন্তত 35 ফুট, কিন্তু ভিডিওটি এতটাই ঝাপসা ছিল যে একে অকাট্য প্রমাণ হিসাবে ধরা হয়নি।
বর্তমানের অনেক দুঃসাহসী ইউটিউবার এবং ক্রিপ্টোজিওলজিস্ট আজও সেখানে গোপন ক্যামেরা বসিয়ে বসে আছেন একটি নিখুঁত ছবির আশায়। কিছু বিজ্ঞানী মনে করেন মোকেলে এমবেএমবে হয়তো কোনো ডাইনোসর নয়, বরং এটি একটি নতুন প্রজাতির অতিকায় গন্ডার বা খুব বড় কোনো জলহস্তী। কিন্তু সমস্যা হলো গন্ডার বা জলহস্তির লম্বা গলা থাকে না। আদিবাসীদের বর্ণনা বারবার লম্বা গলা এবং লম্বা লেজ এর কথা উঠে আসে, যা কেবল ডাইনোসরের সাথেই মেলে। আবার কেউ কেউ মনে করেন এটি হয়তো এক ধরনের বিশেষ প্রজাতির মনিটর লিজার্ড বা বড় গুইসাপ। কিন্তু সাধারণ গুইসাপ ওজনে এতটা ভারী হয় না যে সে নৌকা উল্টে দিতে পারে। এই সব মিলিয়ে মোকেলে এমবেএমবে আজও বিজ্ঞানের কাছে এক বিশাল চ্যালেঞ্জ। এটি কি আমাদের ইতিহাসের হারানো কোনো লিঙ্ক, নাকি এটি আমাদের আদিম ভয়ের এক কাল্পনিক রূপ? কঙ্গো রেন ফরেস্ট আজও তার অন্ধকার বুকে হাজারো রহস্য আগলে রেখেছে। মোকেলে এমবেএমবে হয়তো কোনোদিন মানুষের খাঁচায় বন্দী হবে, অথবা হয়তো এটি চিরকালই আদিবাসীদের আগুনের ধারের গল্পের মাঝে সীমাবদ্ধ থাকবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, পৃথিবীর এই শেষ সীমানায় আজও এমন কিছু আছে যা আমাদের সমস্ত জ্ঞান আর বিজ্ঞানকে তুচ্ছ করতে পারে। মানুষ হিসাবে আমরা হয়তো খুব শীঘ্রই কঙ্গোর এই রহস্য ভেদ করে ফেলব। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি এই সত্যটা জানতে প্রস্তুত? যদি আমরা সত্যিই একটি জীবন্ত ডাইনোসর খুঁজে পাই, তবে কি আমরা তাকে তার নিজের মতো থাকতে দেব, নাকি আমরা তাকেও আমাদের গবেষণাগারের গিনিপিগ বানাবো? কঙ্গোর এই জঙ্গল আমাদের শেখায় যে প্রকৃতিকে জয় করা নয়, বরং তাকে শ্রদ্ধা করাই হলো শ্রেষ্ঠ পথ। আপনার কি মনে হয় 6.5 কোটি বছর আগেকার সেই দানবটা কি আজও কঙ্গোর কাদামাটিতে তাদের বিশাল পায়ের ছাপ ফেলে চলেছে, নাকি আমরা আমাদের হারানো অতীতকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় এক অলীক ছায়ার পেছনে ছুটছি? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী মেগা ডকুমেন্টারির জন্য অপেক্ষা করুন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ।